এভাবে ঝাড়ু মিছিল বের হবে ইশরাক সাহেবের বিরুদ্ধে, এটা আমি আশা করি নাই। উনি ভুলটা কি করলেন? আমার মনে হয় ওনার রাজনীতিতে ভুল আছে। আদি রাজনীতি এখন চলবে না, তো যুগ বদলে গেছে। আপনাদেরকে লড়তে হবে কার সঙ্গে জানেন? যে মানুষগুলা শেখ হাসিনার সাথে লড়ছে, যে মানুষগুলা বাংলাদেশের প্রশাসনের সাথে লড়ছে, যে মানুষগুলা ভারতের রড সাথে লড়ছে, সেই মানুষগুলাকে হারাইতে হইলে দি ব্রেন রাখতে হবে। এই ব্রেন দিয়া খেলতে পারবেন না, খেলার মাঠে হাইরা যাবেন। আসসালামু আলাইকুম। রাত 4টা, একদম ভোর রাত 4:10 আর কি। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যাচ্ছে আসিফ মাহমুদ বাইকের পিছনে বসে যাচ্ছে। কোথায়? গুলশানের একটি 5 তারা হোটেলের নিচে। ওইখানে জানে আলম অপুর সঙ্গে কথা বলল 1 কোটি টাকার চাঁদার ব্যাপারে। ওই যে শাম্মী আক্তার নামে একজন আওয়ামী লীগের নেত্রী ছিল, যে তাকে ধরার ব্যাপারে। এই কথাগুলা কে বলছে? জানে আলম। কবে বলল? উনি অ্যারেস্ট হওয়ার 12 দিন কি 13 দিন পরে আইসা একটা 32 থেকে 33 মিনিটের বা আরো বেশি হবে একটা বয়ান দিছে, ভিডিও বার্তা। সে ভিডিও বার্তাতে যেটা বলার চেষ্টা করছে যে আমাকে এই চাঁদার পিছনে উৎসাহিত করছে আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া, একই ব্যক্তি, দুজন না কিন্তু, আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া আর নাহিদ ইসলাম। এই দুইজনের মধ্যে একজন ওই যে ভোর রাত্রে একটা সিসিটিভির ফুটেজ দেখাইছে না, রাস্তার একটা বাইক যাইতেছে আর ওইটাকে অ্যারো মার্ক করে রাখছে, একটা লাল অ্যারো মার্ক দেখাচ্ছে, যাইতেছে। ভাই এটা কে যাইতেছে? ওটা তো পাবলিক যাইতেছে। ওইটাই হলো প্রমাণ। ওই 34 মিনিটের জবানবন্দিতে ওইটাই বারবার প্রমাণ, ওইটাই বারবার দেখাইতেছে। তাও কখন? অ্যারেস্ট হওয়ার 12 দিন পর। এর আগে ওর বস কিন্তু জেলে ঢুকে গেছে, রিয়াদ, নোয়াখাইলা, এর দেশ কোথায় আমি জানি না। এই জানে আলম অপু বলতে বুঝছেন, অপুর সংসার একটা ছবি ছিল না, সত্যজিৎ রায়ের অপুর সংসার। সে অপুর সংসারের কথা মনে হইল। আরো মনে হওয়ার পিছনে কারণ এই জানে আলম অপুর ওয়াইফ, ওনার ওয়াইফ সামনে চলে আসছে মিডিয়ার, হেজাব পরে, চশমা পরা, ওনার চেহারা দেখা যাচ্ছিল না। উনি দাবি করছে ওনার ওয়াইফ, এবং ওনার যে একটা ফিলিংস ওইটা উনি জানাইলো। উনি স্পষ্টভাবে কিছু অভিযোগ তুলে ধরলো, ভাই ভয়াবহ অভিযোগ। এই অভিযোগগুলা টোটালটা চলে গেছে ইশরাক সাহেবের বিরুদ্ধে। একেবারে ডাইরেক্ট ইশরাক সাহেবের নাম নিয়ে, ওনার বাবার নাম নিয়ে বলছে। ওনার ওয়াইফ সরাসরি অভিযোগ করছে ইশরাক হোসেন ওনার হাজবেন্ডকে কিডন্যাপ করে নিয়ে গেছে। দেখেন ভাই ব্রাদার, এই যে শাম্মী আক্তার বা কি নাম ভুলে গেছে, যাই হোক, ওনার হাজবেন্ড আপনারা দেখছেন ওই যে কালো একটা ব্যাগে কইরা এনার টাকা দিল, কালো গেঞ্জি পরা যে লোকটা বৈশা ছিল, লোকটা তো না, ছেলেটা, ওইটাই হচ্ছে জানে আলম অপু। তার কাছে এনার টাকা দিল। ওই শাম্মী আক্তারের হাজবেন্ডের সঙ্গে একটা চুক্তি হয়েছে যে পুলিশে ধরায় দিবে না, 50 লক্ষ টাকা দিবে, অ্যাডভান্স 10 লক্ষ টাকা দিল। আর তখনই পুলিশ আইসা তাদেরকে অ্যারেস্ট করলো। এর মধ্যে অপু ভাইগা গেছিল। অপু বোধহয় অ্যারেস্ট হয়েছে আগস্টের 2 তারিখে। দেখেন 2 তারিখে অ্যারেস্ট হওয়ার পর 10-12 দিন পর একটা ভিডিও কল আসলো তার। সে ভিডিও কলে সে বলতেছে উপদেষ্টা আসিফ মাহমুদ এই টাকার ভাগিদার, এই লুটপাটের সাথে ভাগিদার, মানে চাঁদাবাজ এই উপদেষ্টা। এরপরে আমাদের মিডিয়া থেকে আরম্ভ কইরা বুদ্ধিজীবীরা ঝাঁপায়া পড়লো, আয় হায় আসিফ মাহমুদ এখনো কিভাবে ওই চেয়ারে থাকে, তাকে টেনে নামাইতে হবে, তাকে কেন ইউনূস সরকার এখনই বহিষ্কার করতেছে না? তার তো প্রমাণই দিয়ে দিল। প্রমাণ বলতে ভাই ওই যে একটা বাইক যাইতেছে, সিসি ক্যামেরার ফুটেজ, বুঝছেন? আসিফ মাহমুদ সবুজ ভুঁইয়াকে সাংবাদিক জিজ্ঞেস করছে আজকে যে ওই যে আপনার নামে যে এমন একটা অভিযোগ আসলো, এটা নিয়ে কি বলতে চান? বলুন দেখেন, এটা আইনের কাছে তদন্তের ব্যাপার, এটা নিয়ে আমার তেমন কিছু
বলার নাই, তবুও এইটুক বলতে পারি যেহেতু এটার সাথে আমি জড়িত, ওই বাইকে আমি ছিলাম না, ওরকম কোনো ঘটনার সাথে আমি জড়িত না। এটা বলার পর তীরটা ভাইজে মারলো না যে জুলাই গণ অভ্যুত্থানের পরে গুম কালচার আবার চালু হয়েছে। চিন্তা করেন, গুম কালচার, আয়না ঘর কালচার আবার চালু হয়েছে। ইঙ্গিত দিছে কোনটা জানেন? অপুর ওয়াইফ। হ্যাঁ, অপুর ওয়াইফ কিন্তু নিজে অভিযোগটা করছে যে আমার হাজবেন্ড যে 32 মিনিট 35 মিনিট ভাষণ দিছে, ওই যে অডিও কল ভিডিও কল যেটা দিছে আর কি, ওইটা পার্ট বাই পার্ট নেওয়া হয়েছে। হ্যাঁ, বোঝা যায় ভাই একটা সাদা দেওয়ালের এগেনস্টে বসায়া তার থেকে এই কথাগুলা আদায় করছে। ওইটা ছিল ভাই চিত্রনাট্য লেখা, কি কি বলতে হবে লেখা ছিল। অপু নিজেই তার ওয়াইফের কাছে বলছে, আর ওয়াইফ এটা বিচার নিয়ে সামনে আসছে। দেখেন, উনি বলছে যে আমি বিচার পাচ্ছিলাম না, কারণ আমার হাজবেন্ড যেটুক অপরাধ করছে ওইটুক অপরাধের জন্য এনসিপি থেকে কোন রকমই সহযোগিতা করে নাই, বরঞ্চ ওনাদেরকে বহিষ্কার তো করছে এবং আইনের হাতেও তুইলা দিছে। কিন্তু আমার হাজবেন্ডকে আইনের হাতে তুইলা দিছে, ডাইরেক্ট ইশরাক সাহেবের নাম বলছে এবং উনি নিয়ে ওনার হাজবেন্ডকে কি জানি বলাতে চাইছে এবং সরাসরি বলছে যে ইশরাক সাহেবের লোকজন আমার হাজবেন্ডকে তুলে নিয়ে গেছে এবং বহু ঘন্টা গোপন ঘরে রাখছে, ওইখানে জুলুম হয়েছে, অত্যাচার হয়েছে, পরে পুলিশের হাতে তুইলা দিছে, এই ধরনের অভিযোগ করছে। আমার কথা ভাই, পুলিশের হাতে তুইলা দিছে, এটা তো বিরাট বড় প্রশ্ন, বড় খারাপ কথা না ভাই? কত বড় খারাপ কথা, মানে আগের রকম রয়ে গেল পুলিশ? না, আমি এই ব্যাপারটা এইভাবে দেখতে চাই না। আমি অলওয়েজ একটা নেগেটিভের ভিতরে না পজিটিভ কিছু খোঁজার চেষ্টা করি। দেখেন, এই ঘটনাটা আমাদের সামনে কিভাবে আসলো? আমরা কেউ আবিষ্কার করছি না, ওই পুলিশের মধ্যেই তো কেউ না কেউ আছে এই ঘটনাটা প্রকাশ করে দিছে। কে প্রকাশ করলো? অপুর ওয়াইফ। উনি কিন্তু বলছে যে আমি সাহস পাচ্ছিলাম না, আমি কোনো ওয়ে খুঁজে পাচ্ছিলাম না, পথ খুঁজে পাচ্ছিলাম না যে কোথায় বিচার পাবো। তারপরে এনসিপির একটা অংশ কেউ ওনাকে অ্যাডভাইস করছে জনতার কাছে বিচার দেওয়ার জন্য। উনি জনতার কাছে যা বিচার দিল, এর আসামিকে ভাই ইশরাক হোসেন এবং প্রশাসন, পুলিশ প্রশাসনও আসামি। কিন্তু ওই যে বললাম নেগেটিভের ভিতরে পজিটিভ কিছু আমি খুঁজতে চাই। দেখেন, ওই প্রশাসনের ভিতর থেকেই তো এই গোপন তথ্যটা বাইর করে দিল এবং এই বোনটিকে সাহস যোগাইলো এবং বইলা দিল যে আপনি প্রেসের কাছে বিচার চান, বাংলাদেশ সাংবাদিকের কাছে বিচার চান, জনগণের কাছে বিচার চান। সাংবাদিকরা সত্যটা নিশ্চয়ই তুলে ধরবে। তুলতে চায় না কেন জানেন? ওই যে চাকরির ব্যাপার। কারণ আমাদের দেশের বড় বড় চ্যানেলগুলা বা পত্রিকাগুলার এগুলার মূল মালিক কারা জানেন? বড় বড় দলের নেতারা। তাদের বহু রকম ব্যবসা আছে, আর ওই বহু রকম ব্যবসার মধ্যে পত্রিকা এবং চ্যানেল, ইউটিউব, এগুলো একটা ব্যবসা। এগুলা দিয়েই কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের তো পচায় কোন রাস্তা না পায়া এখন উপদেষ্টা আসিফ মাহমুদরে যদি চাঁদাবাজির সঙ্গে জড়ায় দেওয়া যায়, তাহলে তো ভাই ওই যে আগের চাঁদাবাজি গুলা ঢাইকা যায়। এইটাই তো বড় হয়ে দাঁড়ায়। দেখেন না, রিয়াদ, ওই যে নোয়াখালী রিয়াদ ধরা পড়ার পর এটা নিয়ে সবাই ঝাঁপায়া পড়ছিল। মনে হইতেছিল কি জানেন? 100টা রেপের আসামি। হ্যাঁ, ওই যে 100টা রেপের আসামি, তাকে নিয়ে এর 100 ভাগের 1 ভাগও আলোচনা হয় নাই। রিয়াদের এই চাঁদাবাজি নিয়ে যেটা আলোচনা হয়েছে, রিয়াদ অপরাধ করছে, দল থেকে শুধু বহিষ্কার না ভাই, আইনের হাতে তুইলা দিছে এবং এই অপুও কিন্তু আইনের হাতে ধরা গেছে। আইনের হাতে ধরা খাওয়ার পর আইন বিভাগ তারে দিয়ে কি এই ভিডিও করাইলো নাকি ইশরাক সাহেব এই ভিডিও করাইলো আমরা ক্লিয়ার না। এগুলা এখন তো সামনে চলে আসছে, এগুলা ক্লিয়ার করবে আমাদের গোয়েন্দা বিভাগ, পুলিশ বিভাগ, এগুলা জনগণের কাছে ক্লিয়ার করবে। এর মধ্যে দেখেন এই যে হাসনাত আব্দুল্লাহ কি অগ্নি ঝরা বক্তব্য দিল। ওই বক্তব্যটার সাথে বুঝছেন অনেক কিছুর গন্ধ পাওয়া যায়। যেমন উনি ডিজিএফআই দিকে আঙ্গুল তুলা বলছে, সাবধানতার বাণী জানাইছে এবং হাসনাত আব্দুল্লাহ বলছে আমরা আয়না ঘর ভাঙ্গা দিছি এবং ডিজিএফআই অন্যায়ও ভাঙ্গা দিমু, এরকম বক্তব্য রাখছে। এই বক্তব্যের পরেই দেখেন এই যে একটা নতুন মিনি আয়না ঘরের গন্ধ পাইলাম। জানে আলমের ওয়াইফ যে কথাগুলা বললো, এগুলা ভাই খুবই গুরুত্বপূর্ণ কথা।
এগুলা থেকে অনেক কিছু বুঝা নিতে হবে। আপনারা কি বুঝতে পারতেছেন না? প্রশাসনে, সচিবালয়, পুরা সরকারের মধ্যে বহু জায়গায় কাদের লোক বেশি এটা তো বোঝা যায়। আপনারা নিশ্চয়ই জানেন ইউনূস স্যার যখন ফ্রান্স থেকে আসছিল তখন মাত্র 3 থেকে 4টা পদ খালি ছিল, বাকিগুলা কিন্তু ইউনূস স্যার আসার আগেই ফিল আপ হয়ে গেছিল। এগুলা কারা ফিল আপ করছিল? যার যার দলের লোকেরা। যেমন জুলাই গণ অভ্যুত্থান থেকে যারা গেছিল ওনারা গেছিল 3 জন, আসিফ মাহমুদ, নাহিদ ইসলাম এবং মাহফুজ আলম। আবার বিএনপি থেকেও কিন্তু অনেকেই বসছে প্রশাসনে, জামাতে ইসলাম থেকেও বসছে প্রশাসনে, কারো কিন্তু বাদ নাই। ইউনূস স্যার আসার পর 2 থেকে 3টা পদ ওনার পছন্দের মানুষ বসছে, কারণ ওনার তো কাজটা করতে হবে। যাই হোক, ওনাকে তো আমরা কাজ করতেই দেই নাই। ওনার কাছে আমরা নির্বাচন চাইছি, নির্বাচন দিয়ে দিছে, কিন্তু এখন কি আমরা নির্বাচনটা করতে পারতেছি না। নির্বাচন করার কি উপায় জানেন? উপায় হলো ভালোবাসার হাত বাড়ায় দেওয়া। এই যে নোংরামি চলবে না। এই যে একটা ঘটনা, আসিফ মাহমুদ সবুজ ভুঁইয়াকে একজন চাঁদাবাজ বানাইবার জন্য যে ষড়যন্ত্রটা হয়েছে, আদৌ হয়েছে কিনা আমি জানি না, কিন্তু যে অভিযোগটা ওনার ওয়াইফ করছে এটা তো তদন্ত হইতে হবে, আর তদন্তের সত্যটাই বাইরে আসবে। ওনার ওয়াইফের কথাগুলো আমি মনোযোগ দিয়ে শুনছি, একবার না 2 বার। আমি জানি উনি অনেক মিথ্যা কথা বলছে নিজের হাজবেন্ডকে লুকাইবার জন্য, এবং হাজবেন্ডকে খুবই ভালোবাসে, যার জন্য মাঝে মাঝে বইলা ফেলতেছিল ছেলেটা বলছে না ভাই, ছেলেটা, এবং মাঝে মাঝে অপু নামটাও নিতেছিল, হয়তো ভালোবাসার বিয়ে। দেখেন, বলছে যে আমরা নিরহ, আমাদেরকে সহযোগিতা করেন। অপুর বাবা মারা গেছে বহু আগে, অপুর মা আবার বিয়ে করে ফেলছে। অপু ছেলেটা খুবই অসহায়, তার মানে কি অপুকে সে খুবই ভালোবাসে। ওই ভালোবাসার জায়গা থেকে ভাই বলতেছে যে আমার হাজবেন্ড যদি অন্যায় করে থাকে সেটার জন্য আমি ক্ষমা চাইতেছি। এখন তো আইনের আওতায় আছে, চাঁদাবাজি করছে, বিচার হবে, বিচার যাই হোক, এটা আইনের ব্যাপার। কিন্তু সে কোথায় গায়েব ছিল? কেন তাকে দিয়ে এই ভিডিও কল আবার আমাদেরকে জানানো হলো অ্যারেস্ট হওয়ার 10-12 দিন পর, এবং 13 দিন থেকে 14 দিনের মাথায় কেন ওনার ওয়াইফ আইসা এটা প্রতিবাদ করলো? এবং এত বড় একজন রাজনীতিবিদ, দেখেন যে নগর ভবন পুরাটাই 30 থেকে 40 দিন দখল করে ছিল, সরকার কিছু করতে পারছে? কিচ্ছু করতে পারে নাই। উনি বারবার বলতেছিল যদি লন্ডন থেকে হুকুম পায় তাহলে 1 ঘন্টায় এই সরকারকে ফেলে দিবে, এরকম কথাও বলছে। তার মানে কি উনার ক্ষমতা আছে, কিন্তু এই ক্ষমতা উনি কেন আসিফ মাহমুদ সবুজের সঙ্গে দেখাবে? আসিফ মাহমুদ সবুজ তো একটা ইয়াং ছেলে, উনার ছোট ভাইয়ের মতো, এবং এই ছোট ভাইদের কারণে আমরা একটা নতুন বাংলাদেশ পাইছি। হায় রে আমাদের কপাল! আমরা ছোটদের হাত ধরতে চাই না। হ্যাঁ, আমরা ছোটদের হাত ধরতে চাই না। উপরে যাওয়ার জন্য, সামনে যাওয়ার জন্য আমরা ছোটদের হাত ধরতে চাই না, কিন্তু আমরা বড়দের যারা উপরে থাকে তাদের পা ধইরা কান্নাকাটি করি, গোপনে পা ধইরা কান্নাকাটি করি যে আমারে উপরে ঠেলা উঠাইয়া দেন। তাও ওই যে ভাইদের যারা তাদেরকে মুক্ত করলো, যারা তাদেরকে চিকিৎসার ব্যবস্থা কইরা দিল, যারা তাদেরকে নির্বাচনের ব্যবস্থা কইরা দিল, তাদের হাত ধরতে রাজি না, বড়দের পা ধরতে রাজি। এই হচ্ছে ভাই এই দেশের রাজনীতি, যেটা বুঝলাম। যাই হোক, সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।